আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নামধারী সাংবাদিকদের ধরে বিচার করতে হবে বললেন গোলাম মোল্লা রনি। গোলাম মোল্লা রনি কি বলে তার টসরটা শুনে আসি, আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক, বাংলাদেশের একটি গণমাধ্যম সময় টেলিভিশন, সেই সময় টেলিভিশনে কর্মরত কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, হুম, তিনি সদল বলে সময় টিভির যে মালিক পক্ষ সিটি গ্রুপ এর যে সয়াবিন তেল আছে, প্রয়াত ফজলুর রহমান সাহেবের কোম্পানি, তো এই অফিসে গিয়ে তিনি হুমকি দিয়েছেন অথবা অনুরোধ করেছেন অথবা বাধ্য করেছেন তাদেরকে সময় টেলিভিশনের এই যে সাংবাদিক যারা আছেন কয়েকজন একটা তালিকা দিয়েছেন তাদেরকে চাকরিচ্যুত করার জন্য, এবং কর্তৃপক্ষ সেটি করেছেন। এরপর থেকে সেটা নিয়ে সারা বাংলাদেশে ভীষণ রকম হইচই। বিবিসি বাংলা রিপোর্ট করেছে, হায় হায় দেশ গেল। অন্যান্য গণমাধ্যম এবং সাংবাদিকরা গাল ঝুলিয়ে মুখ ঝুলিয়ে তারা রীতিমতো এই দেশ গেল, সমন্বয়করা কি করলো, হাসনাত আবদুল্লাহ সার্জিসরা করছে কি, তাদের বাসায় কত কোটি টাকা পাওয়া গেছে, এটা কি কোনো কাজের কাজ হলো? এখন এই সাংবাদিকদের যে যে চাকরিচ্যুতি, এটা কি ধরনের কথা? এখানে মালিক পক্ষ শাস্তি হতে পারে, এখানে সাংবাদিকদের শাস্তি হবে কেন? এই বিষয়গুলো নিয়ে এই যে বেচারা হাসনাত আবদুল্লাহ এমন একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে যে তার পক্ষে কথা বলার মতো এই বাংলায় একজন লোক নেই। তিনি হয়তো একটা স্ট্যাটাস দিচ্ছেন, আর বাকি সবাই তাকে ধুমছে, গালাগাল দিচ্ছে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমাদের দেশের সংবাদপত্র শিল্প এটি ৮০-র দশক পর্যন্ত, আমি ৮৬ সনে এই সংবাদপত্রে যোগদান করি, এরশাদ জমানা পর্যন্ত এটার একটা মান ছিল। যেমন ধরুন দৈনিক বাংলা, নির্মল সেন সেখানে চাকরি করতেন এবং সেখানে বসে তিনি মনের আনন্দে সারাদিন এরশাদকে গালাগাল দিতেন। তারপরে সাপ্তাহিক বিচিত্রা, সেখানে শাহরির কবির, সাদাত চৌধুরী, কাজী জাওয়াত, ওনাদের মতো মানুষ চাকরি করতেন। দৈনিক বাংলার সম্পাদক ছিলেন আহমেদ হুমায়ুন। তো সরকারি প্রতিষ্ঠান, ট্রাস্টের পত্রিকা, কিন্তু সারাক্ষণ এরশাদের ১৪ গোষ্ঠী উদ্ধার করতেন তারা। কিন্তু বিনিময়ে কখনই যাকে বলা হয় তারা সরকার দ্বারা লাঞ্ছিত হয়েছেন, ডিজিএফআইয়ের কোনো লোক এদেরকে ধরে নিয়ে গেছেন, এরকম কোনো ঘটনা, এমনকি ওই অফিসের সামনে, দৈনিক বাংলা অফিসের সামনে ডিজিএফআইয়ের একটা লোক এরশাদ জমানাতে যেতে পেরেছে, এরকম সিঙ্গেল কোনো নজির নেই। প্রেস ক্লাবে সাংবাদিকরা বসতেন, সেখানে কি আলাপ আলোচনা। তারা একদিন গিয়ে দেখি যে সত্যজিৎ রায়ের সেই পথের পাঁচালী সিনিয়র সাংবাদিকরা দেখছেন, নির্মল সেন সহ। তো প্রতিটি দৃশ্যে কি সংলাপ উচ্চারণ হচ্ছে, এখানে ফটোগ্রাফিতে কি মুন্সিয়ানা দেখানো হয়েছে, এবং এই মুন্সিয়ানার প্রেক্ষিতে কি ধরনের একটা চলচ্চিত্র তৈরি হয়েছে, এই জিনিসগুলো নিয়ে গুরু গম্ভীর আলোচনা চলছে, এখনো কানে বাজে। আমার কাছে মনে হয় না যে এখন বাংলাদেশে একজন সাংবাদিক আছেন কিনা বা কয়জন সাংবাদিক আছেন যারা ওই দিনের যে পথের পাঁচালীকে ছেড়ে দিয়ে, মানে শুধুমাত্র একটা চলচ্চিত্র যে কত হাই কোয়ালিটির হতে পারে, হাই ভ্যালু হতে পারে, একটা সাহিত্য কি করে চলচ্চিত্রে রূপান্তরিত হয়ে সাহিত্যের যে মান সেটাকে যাকে বলা হয় অতিক্রম করতে পারে, এইরকম একটা আলোচনা ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিকরা করছেন।
এবং সেটা সিস্টেম করে। এরকম ঘটনা গত 20-30 বছরে, মানে ওই ঘটনার পরে বাংলাদেশে 91-এর পরে প্রেস ক্লাবে ঘটেছে আমার জানা নেই। তো এই সময়তে আমরা কি দেখলাম? সাংবাদিক ইউনিয়ন দুই ভাগে বিভক্ত, বিএনপি পন্থী, তার সাথে জামাতপন্থী, অন্যদিকে আওয়ামী লীগপন্থী। ঢাকার সাংবাদিক ইউনিয়ন বিভক্ত, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সারা বাংলাদেশে যেটা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সেটাও বিভক্ত। এরপরে আবার সাংবাদিকদের মধ্যে ঢাকা প্রেস ক্লাবের একটা বিকল্প রিপোর্টার্স ইউনিটি, তারা আবার আলাদা একটা সংগঠন করে বসলো। আবার সেই রিপোর্টার্স ইউনিটির আলাদা সংগঠনের বাইরে মানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ক্র্যাব, এ আবার আলাদা একটা সংগঠন করলো। বাংলাদেশ কূটনৈতিক রিপোর্টার যারা আছেন তাদের যাকে বলা হয় আলাদা একটা সংগঠন আছে, কূটনৈতিক রিপোর্টার্স ফোরাম। এখন এই যে যারা এই কাজগুলো করছেন তাদের সবাইকে আমি চিনি, কিন্তু একটা সময় অর্থনীতি বলতে জাহিদুজ্জামান ফারুক ইত্তেফাকের ছিলেন, মোয়াজ্জেম সাহেব পরে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এডিটর ছিলেন, মারা গেছেন। তারা অর্থনীতির বিষয়ে সাংবাদিকতা করতেন। কূটনীতি নিয়ে সাংবাদিকতা করতেন হাসান শাহরিয়ার সাহেব। আচ্ছা, ইভেন আমাদের মানব জমিনের যে মতিউর রহমান, তিনিও বেশ কিছুদিন কূটনৈতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো ওই জমানাতে তাদের যে কোয়ালিটি, যে ধীশক্তি, তাদের যে লেখাপড়া এবং তাদের যে কলমের টান, শক্তি, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে পার্সোনালিটি, তার সঙ্গে আপনি ফারজানা রূপা, মুন্নি সাহা, মোজাম্মেল বাবু, এদেরকে আপনি কিভাবে তুলনা করবেন বলেন তো? এখন এই গ্রুপটা চলে গেছে, অর্থাৎ শেখ হাসিনার গণভবন কেন্দ্রিক যে সাংবাদিক শ্রেণী ছিল তারা অলমোস্ট সবাই পলাতক। এখন বাকি যারা আছেন তারা এই সমাজে মূলত ওই ফারজানা রূপা তাদের জুতার মোজা অথবা স্যান্ডেল হওয়ার উপযুক্ত। এরা এখন যারা দালালি করছেন বা এখন আওয়ামী লীগের পক্ষে খুব কৌশলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন কিংবা ধান্দাবাজি করছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। জাস্ট পরিস্থিতিতে কতটা খারাপ অবস্থায় গেছে। এই বাংলাদেশে তো অনেকগুলো পত্রিকা আছে, কত হাজার, এটার কোনো ঠাঁই ঠিকানা নেই। তো এই পত্রিকাগুলোর মধ্যে এরকম পত্রিকা আছে যেটা 7 দিন 8 দিন পর পর একটা কপি বের হয়, 20-25 কপি বের হয় শুধুমাত্র সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্য। এইরকম পত্রিকার 10-12টা পত্রিকার তারা এই কোয়ালিটি, এদের একটা গ্রুপ আছে, সাংবাদিক গ্রুপ আছে, যারা এই সেগুনবাগিচার বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ায়। তারা মাঝে মধ্যে প্রেস ক্লাবে যায় আর এখানে বসে রাস্তার পাশে দাঁড়িয়ে যারে পায় তার কাছ থেকে চা খাবে, সিগারেট খাবে। এই লোকগুলো রাস্তার ভিক্ষুকের চাইতেও নিম্নমানের মন মানসিকতা। গত 4 মাসে এইরকম যারা সিন্ডিকেট করে তারা বড় বড় সচিবের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে। তোমার বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হবে। এই যে সাংবাদিক, এখন এই রাস্তার যদি এদের অবস্থা হয় তাহলে আপনি বড় বড় যে গণমাধ্যম, এখন ধরেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সেখানে সালমানের লোক ছিল, এখন ইন্ডিপেন্ডেন্ট কারা চালাচ্ছে? তারা সবাইকে সাধু হয়ে গেছে। 71 টিভি সিটি গ্রুপ চালাতো, মানে মেঘনা গ্রুপ চালাতো, তাদের ওনার ছিল। তো মেঘনা গ্রুপের কাছ থেকে টাকা এনে মোজাম্মেল বাবুরা এখানে সবকিছু করতেন। এখন সেটার মালিকানা কাদের হাতে? কারা চালাচ্ছে? সাংবাদিক কারা? এবং রাতারাতি 1 মিনিটের মধ্যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে যে সংবাদ পাঠিকা, যে লোক 2 দিন আগে শেখ হাসিনাকে আম্মা ডাকতেন, এখন তারা শেখ হাসিনাকে ডাইনি ডাকছেন। তো এই যারা নীতি নৈতিকতার, আপনি সময় টিভির কথা চিন্তা করেন। সময় টেলিভিশনটা এর একটা বিরাট মালিকানা ছিল এই খাদ্যমন্ত্রী কামরুল সাহেবের, তার ভাই যে মোর্শেদ, যেটা বিখ্যাত চলচ্চিত্র যে পরিচালক মোর্শেদ।
তো তারা চলছেন, এবং এখানকার সিও যিনি ছিলেন তিনি কামরুল সাহেবের ভাগ্নে ভাগ্নে একসময় 21 টেলিভিশনে চাকরি করতেন। তো এই টোটাল গ্রুপটা মানে সময় টেলিভিশনটা সেই টাকা সিটি গ্রুপে, কিন্তু এরা শেখ হাসিনার ক্ষমতাকে লিঙ্গারিং করার জন্য এবং তারা যাদেরকে অপছন্দ করত সেই অপছন্দের লোকদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন বলতে যা বোঝায় সেই ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এরা এমন কোনো নোংরা কাজ নাই যেটা করে, সেটা বিএনপির তারেক রহমান হোক, কিংবা ফরিদুর রেজা সাগর চ্যানেল আয়ের হোক, কিংবা তৃতীয় মাত্রার জিল্লুর হোক। তাদের নখ এবং দন্ত, কিংবা তাদের যে বিষ মানে তাদের যে ফনা, গোখরা সাপের যেমন ফনা তুলে তারপরে সামনে দুটো দাঁত থাকে, 20 দাঁত, এই ফনা দিয়ে তারা ভয় দেখায়নি এমন লোক নেই। আর 20 দাঁত দিয়ে তারা দংশন করেনি তাদের এমন কোনো প্রতিপক্ষ নেই। যাকে যেভাবে দরকার সেভাবে করেছে। এখন বলেন, এই যে সময় টেলিভিশনটা সময়ের পরিবর্তনে নাম এসেছে যে অমুক লোককে 2 কোটি টাকা দিয়ে, অমুক এক নেতাকে 2 কোটি টাকা দিয়ে এটা ভাঙচুর ফেরানো হয়েছে। যেমন এটিএন নিউজ, সেটা ভাঙচুর করা হয়েছে। আমি একটি নিউজে গিয়ে দেখলাম, তো বিক্ষুব্ধ জনতা সেখানে গেছে, যাওয়ার পরে পুরো অফিস লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ওখানে মূলত তারা গেছে মুন্নি সাহাকে খোঁজ করার জন্য, বিক্ষুব্ধ জনতা। কিন্তু মুন্নি শাহ স্টার ছিল, কিন্তু এটিএন নিউজ বা মুন্নি সাহা যে পরিমাণ ক্ষতি করেছে পুরো রাজনীতি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা যা করেছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি করেছে সময় টিভি। এমনকি 71-এর চেয়েও তারা ছিল নির্মম, নিষ্ঠুর। এখন সেখানে সাধারণ জনগণ ঢুকতে পারেনি, যায়নি। এর কারণ হলো ওখানে তারা খুব কৌশলী মানুষ, তারা টাকা পয়সা দিয়ে প্রোটেক্টর নিয়োগ করে ফেলেছে। কাদেরকে করেছে, কাদেরকে টাকা দিয়েছে, এটা আমরা এখন ওপেন সিক্রেট সময় টিভি। তাহলে দেখুন যে 2 দিন আগে শেখ হাসিনার দোসর হিসেবে যারা সংবাদপত্রের বিভিন্ন জায়গাতে এই কাজকর্ম করেছে, 5ই আগস্টে তারা সাথে সাথে অন্য মানুষকে আব্বা ডেকে ফেলেছে, জাতির পিতা বানিয়ে ফেলেছে, এবং নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা অফিসে যেন আক্রমণ না হয়, সবকিছু চালু থাকে, তারা কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে। এখন বলতে চাই আমরা সাংবাদিক, আমরা অধিকার প্রতিষ্ঠা করছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই যারা সাংবাদিকদের মধ্যে যে অংশটি সারাটা জীবন শেখ হাসিনাকে প্রমোট করেছে এবং তার প্রতিপক্ষকে ধ্বংস করেছে, ওদের মধ্যে যে অভ্যাস, সে অভ্যাসটা হলো অন্যের ক্ষতি করা। যেমন মশা মানুষকে কামড় দেবেই, মাছি ভন ভন করবেই, তারপরে অন্য যে কীটপতঙ্গগুলো আছে এগুলো বিষ বিস্তার করবেই। এখন শেখ হাসিনার জমানাতে যে সকল সাংবাদিক, সেটা প্রেস ক্লাবে হোক, সেটি রিপোর্টার্স ইউনিটিতে হোক, সেটা সম্পাদক হোক কিংবা পিয়ন হোক, যারা এই 15টি বছর পুরো জাতিকে জ্বালিয়েছে, আমার মতে তাদের কারোরই পুনর্বাসন দরকার নেই। তারা না খেয়ে মরুক, তারা জাহান্নামে যাক, জেলে যাক, এই জাতি নিয়ে এরা জাস্ট ক্যান্সার, এই জাতির জন্য ক্যান্সার। এখন যে 9 জন বা 7 জন সাংবাদিক, তারা শেখ হাসিনার জমানাতে কি ভূমিকা ছিল এটা আমি একটু জানতে চাচ্ছি। যদি তারা সাধ্য 43 বেশি হন, আমি হাসনাত আবদুল্লাহকে বলবো তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য। আর তারা যদি শেখ হাসিনার দোসর হয়ে থাকেন, তাহলে হাসনাত আবদুল্লাহ সাহেব ঠিক কাজ করেছেন। 2 নম্বর হলো যে এই যে সিটি গ্রুপের মতো একটি প্রতিষ্ঠান, অনেক পুরনো একটি প্রতিষ্ঠান, 100 বছর পুরনো একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কেন এই 2 নম্বর কাজে জড়াবে? এরা কেন এরকম এই যে টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ সরকারের লেসপেন্সার বা দোসর হয়ে এই পুরো মিডিয়া জগৎটাকে তারা কলুষিত এবং কলঙ্কিত করবে? এদেরও তো বিচার হওয়া উচিত। এদের মানে হাসনাত তো ভাগ্য ভালো,
সেখানে গেছে, ভদ্রভাবে তাদের কাছে বলেছে বা চাকরিচ্যুতির কথা বলেছে। আমাদের কি হলো? আমাদের সেই ৯০-এর গণঅভ্যুত্থানের পর অনেক বড় বড় ছাত্র নেতারা, তারা কি বেক্সিমকোর অফিস থেকে কোটি কোটি টাকা ঘুষ নেয়নি? তারা কি র্যাঙ্কস গ্রুপে গিয়ে টাকা নেয়নি? এরশাদের দোসরদের কাছ থেকে টাকা নেয়নি? তো সেই তুলনায় বর্তমান যারা আছেন, আপনি কয়জনের বিরুদ্ধে অভিযোগ করবেন বলেন তো, যে এরা ওই আওয়ামী লীগের বেক্সিমকোর কাছ থেকে, এসালামের কাছ থেকে, অমুকের কাছ থেকে তারা টাকা পয়সা নিয়ে এই সমন্বয় করে কাজ করেছে? বরং টাকা পয়সা নেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে এসেছে? তো এই বিষয়গুলো নিয়ে আসলে আবেগ এখানে ব্যাপার না। এখানে মূল ব্যাপার হলো ইন্টেলেকচুয়ালি যারা করাপ্টেড, মানে চিন্তার জগতে যারা অসৎ, ভীষণ রকম অসৎ, এই অসৎ লোকগুলোর যারা প্রতিনিধিত্ব করে সংবাদপত্রে, গণমাধ্যমে বা অন্য জায়গাতে, তারা কিভাবে যে আপনার সর্বনাশ করবে, সমাজের সর্বনাশ করবে এবং করেছে, তার একটা বাস্তব প্রমাণ দেখে যে আমাদের এখন সব জায়গাতে রন্ধে রন্ধে এখন বিষবাষ্প ঢুকে গেছে। আমরা দাঁড়াতে পারছি না, ঘুমাতে পারছি না, শুতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক কোনো কিছু করতে পারছে না। ভালো ভালো লোকগুলো, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে শুধু বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যে লোকগুলো এই 15 বছর শেখ হাসিনাকে টিকিয়ে রাখলো, সেই একই লোক এসে আবার এই জমানাতে এসে তারা রাষ্ট্রের আশ্রয় পাবে, প্রশ্রয় পাবে। তারা এসে সেই যাকে বলা হয় সচিবালয় ঢুকে সেই ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে, তারপরে তারা সোজা একেবারে যাকে বলা হয় ঢুকে সংস্থাপন সচিবের সামনে বসে তারা গালাগাল করবে, মাপ চাইতে বলবে। এদের পরিচয়টা কি? হু আর দে? এই বিষয়গুলো সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, আমি মনে করি তাদেরকে তদারক করা উচিত। আমাদের এই সমাজে বিএনপির সময় অনেক সংবাদপত্রের উপর নির্যাতন হয়েছে, এটিএন বাংলার উপর নির্যাতন হয়েছে বিএনপির জামানাতে। এরপর আরো অনেক পত্রিকার উপর নির্যাতন হয়েছে। আবার আওয়ামী লীগ জামাতে অনেক সংবাদপত্রের উপর নির্যাতন হয়েছে, টেলিভিশন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি যেভাবে বন্ধ করেছে, আওয়ামী লীগ ওভাবে বন্ধ করেছে। তো এটা নতুন কোনো ঘটনা নয় আমাদের দেশে। আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে একটা সুষ্ঠু ধারার যে গণতন্ত্র, সুষ্ঠু ধারার যে সংবাদপত্র, সুষ্ঠু ধারার যে গণমাধ্যম গড়তে চাচ্ছি, সেখানে সাবেক স্বৈরাচারের যে দোসর এবং তাদের সাহায্যকারী এবং তাদের সুবিধাভোগী সেই লোকগুলো যদি এখনো এসে আপনার সামনে আমার সঙ্গে মুখ ঝুলায় এবং তাদেরই সেই লোকজন যদি আবার এই জমানাতে এসে ছড়ি ঘুরাতে থাকে, তাহলে বিপ্লবের যারা নায়ক, যারা জীবনের ঝুঁকি নিয়েছেন, রক্ত দিয়েছেন এবং এখনো যারা মৃত্যুর ঝুঁকিতে আছেন, যদি বিপ্লব ফেল করে, এদের কারো পিঠের চামড়া থাকবে না, তারা সঙ্গত কারণে বিক্ষুব্ধ হতে পারে। কাজে আমি মনে করি যে সাংবাদিক বলেই পার পাওয়া যাবে না, রাজনীতিবিদ হলেই পার পাওয়া যাবে না। বাইতুল মুকাররমের ইমাম যদি পালিয়ে যেতে পারেন, তারপরে মাজার যদি ভাঙা হতে পারে, বড় বড় পীর মাশায়েখের মাজার ভাঙা যদি হতে পারে, এরপর বড় বড় জেনারেল, মন্ত্রী, এমপির হাতে যদি হাত পরানো হতে পারে, বড় বড় ব্যবসায়ীদেরকে যদি হাত পরানো হতে পারে, তাহলে আমাদের দেশের সাংবাদিকরা কেন জেলখানায় যাবেন না? কেন তাদের বিরুদ্ধে মামলা হবে না? সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, ভালো কথা। 1 লক্ষ লোক তার কোম্পানিতে চাকরি করে। সারা বাংলাদেশের 40,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন, পুরো বাংলাদেশ জিম্মি করেছে। তার মতো লোক, অর্থাৎ 40,000 কোটি টাকা আমরা জলে ফেলে দিয়ে 1 লক্ষ লোককে আমরা রাস্তায় নামিয়ে দিয়ে যদি সালমান এফ রহমানের হাতে হাত করা পরাতে পারি, তাহলে এই সালমান এফ রহমান যাদেরকে সৃষ্টি করেছেন বা যাদের দুষ্ট বুদ্ধিতে সালমানরা অপকর্ম করতে সুযোগ পেয়েছে, এস আলমরা 21 টেলিভিশন দখল করতে সুযোগ পেয়েছে,
আব্দুল সালাম এস আলমের মানে একুশে টেলিভিশনের আব্দুল সালামকে জেলে নিতে যারা বাধ্য করেছে, এই সাংবাদিকরাই তো বাধ্য করেছে, সেই সাংবাদিকরা কেন এখন বাইরে থাকবে বলেন? আপনার যদি একুশে টেলিভিশনের মালিক আব্দুল সালাম জেলে যেতে পারে, তাহলে আব্দুল সালামকে যারা জেলে নিল তারা কেন এখন বাইরে থাকবে বলে? সাংবাদিক বলে তাদেরকে বাইরে রাখতে হবে, বিবিসি বললেই তাদের বাইরে রাখতে হবে। আমি মনে করি বিবিসির লোকও যদি, বিবিসি বাংলার লোকও যদি অপকর্মের সাথে জড়িত হবে, ওইগুলোকে আগে ধরা উচিত সবার আগে। এখানে ইনসাফ, একমাত্র ইনসাফই হলো এই বর্তমান